তীব্র স্রোতে ভাঙছে নদীর পাড়, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট। স্লুইস গেটের রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন। সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু। মুন্সিগঞ্জে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, আইসিইউ কার্যক্রম না থাকায় বিড়ম্বনা। নরসিংদীতে পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত। নীলফামারীতে গাড়ি খাদে পড়ে শিশুসহ ২ জনের প্রাণহানি। এবং ঝিনাইদহে অপসারণ হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। ঝুঁকি এড়াতে উপযুক্ত স্থানে ভাস্কর্য নির্মাণের কথা জানালেন জেলা প্রশাসক। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরে জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতা এখনও কমেনি। বিকেলে জোয়ারের পানি বাড়লে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফলে পানি কমতে শুরু করলেও আবার তা হঠাৎই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পাশের বেড়িবাঁধের বাইরে ৬০ কলোনির বাসিন্দারা। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। এদিকে জোয়ারের পানি বৃদ্ধিতে প্রতিদিন বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাট প্লাবিত হচ্ছে। রাজাপুর ইউনিয়নের বেড়িবাঁধের বাইরেও কয়েকটি গ্রামের মানুষও পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। নিয়ন্ত্রণে পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি এবং নিচু এলাকায় বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ সকালে বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে ৬ ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। এর ফলে ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হবে। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনে ৩২,০০০ কিউসেক নিষ্কাশিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে বর্তমানে কাপ্তাই লেকে ১০৪.৯ ফুট এমএসএল পানি রয়েছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুট হলে বিপদসীমা হিসেবে ধরা হয়। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইস গেটের দায়িত্বে থাকবে না, রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্যচাষী ও গবাদি পশু পালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি নিয়েছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। স্থায়ীভাবে বন্যা প্রতিরোধের কোনো মহাঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায়। যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো স্লুইস গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। এদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৮ জন রয়েছেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রায় 4 মাস ধরে বন্ধ সিজারিয়ান কার্যক্রম। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় অন্তঃসত্ত্বাদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। এতে বাড়তি খরচ ও ভোগান্তিতে পড়ছে সাধারণ পরিবারগুলো। এমনকি চিকিৎসা সামগ্রীর সংকট এবং 2 বছর ধরে জ্বালানির বরাদ্দ না থাকায় অকেজো হয়ে পড়ে আছে কেন্দ্রের একমাত্র অ্যাম্বুলেন্স। সন্তান জন্মের অপেক্ষায় ছিলেন রেশমা আক্তার। গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে। প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসেন এই কেন্দ্রেই। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান জটিলতার কারণে স্বাভাবিক প্রসব সম্ভব নয়, করতে হবে সিজারিয়ান। অথচ 4 মাস ধরে এই কেন্দ্রে বন্ধ রয়েছে সিজারিয়ান কার্যক্রম, তাই তাকে রেফার করা হয় অন্য হাসপাতালে। কিন্তু নরমাল ডেলিভারি হবে না। বিষয়টি জানার পর কান্নায় ভেঙে পড়েন রেশমা। তার স্বামী একজন দোকানের কর্মচারী। সীমিত আয়ের সংসারে বাইরে গিয়ে সিজারের খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব। সরকারের কাছে দাবি জানাই আমার মতো যাতে এরকম গর্ভবতী মা ঘুরে যাইতে না হয়, সিজারের ব্যবস্থা করা হয়, তাহলে ভালো হবে। শুধু রেশমা নন, একই ভোগান্তির শিকার হচ্ছেন আরও অনেক অন্তঃসত্ত্বা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসার আশায় এলেও প্রয়োজনীয় সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন তারা। চেকআপটা হয়, কিন্তু অন্য কোনো ওষুধ আমরা পাই না। যদি নর্মালে বাচ্চা না হয় তাহলে আমরা পরবর্তীতে কোথায় সিজার করব? এখানে তো সিজারের কোনো ব্যবস্থা নাই। গত 8 মাস যাবত এখানে কোনো সিজার হচ্ছে না। আমরা অভাবীয় মানুষ, আমরা কোথায় যাব? আমি সরকারিভাবে আমাদের বোনকে চিকিৎসা নিতে চাচ্ছি, কিন্তু এখানে সরকারিভাবে চিকিৎসা নেওয়া পাচ্ছি না। একসময় রোগীর ভিড়ে ব্যস্ত থাকা ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখন অনেকটাই ফাঁকা। অপারেশন থিয়েটারে নেই কোনো কার্যক্রম, কমে গেছে রোগীর সংখ্যাও। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক অবসরে যাওয়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে। শীঘ্রই নতুন অ্যানেস্থেশিয়া ডক্টর দিলে অবশ্যই আমরা আবার আমাদের অ্যানেস্থেশিয়া চালু হবে এবং আমরা সিজারিয়ান সেকশনটা আবার আমরা সেটা চালু করব এবং ভালোভাবে রোগীদেরকে সেবা দিতে পারবো। শুধু সিজারিয়ান সেবাই নয়, চিকিৎসা সামগ্রীর সংকটও রয়েছে এই কেন্দ্রে। 2 বছর ধরে জ্বালানির বরাদ্দ না থাকায় অকেজো হয়ে পড়ে আছে কেন্দ্রের একমাত্র অ্যাম্বুলেন্স। আমাদের এখানে প্রায় 1.5 বছর 2 বছরের মতো হচ্ছে, ওষুধ ঠিক মতন আসছে না, আসে না বলা চলে। আর সাধারণ রোগীরা অনেক ভুগতেছে সেজন্য ওষুধ না পাওয়ার কারণে। স্বল্প খরচে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে রয়েছে অল্প আয়ের পরিবারগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সরকারের মাত্র 150 দিন অর্থাৎ 5 মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন সুযোগ। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। আমরা চাই জনগণ হোক সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী। তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার করার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দায়িত্ব হাতে নিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মাঝেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন। গত 5 মাসে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় অনবদ্য সফলতা, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, এই বহুমাত্রিক অর্জনের 5টি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। একই সঙ্গে একটি মানবিক, বৈষম্যহীন, নিরাপদ, মেধাভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে।
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা। নির্মাণ শেষ হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, তার আগেই হচ্ছে অপসারণ। ঝিনাইদহের এই ঘটনায় চলছে বিতর্ক। শহরের প্রবেশদ্বারে অসমাপ্ত ভাস্কর্যটি গত কয়েকদিন ধরেই ভাঙা হচ্ছে। তবে কারা বা কোন কর্তৃপক্ষ ভাঙছে সে বিষয়ে কেউ কথা বলছেন না। তবে জেলা প্রশাসক জানান, উপযুক্ত জায়গা দেখে ভাস্কর্যটি প্রতিস্থাপনের পরিকল্পনা। ঝিনাইদহ পৌরসভা এই চত্বরে ৩০০ ফুট উচ্চতা ও ১০ ফুট প্রস্থের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে এতদিনও পরিপূর্ণ রূপ পায়নি স্থাপনাটি। অসম্পূর্ণ অবস্থায় দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ভাস্কর্যটি। এছাড়া মহাসড়কের মাঝখানে প্রায় ৬ থেকে ৭ ফুট উঁচু একটি বেদি থাকায় এক পাশে গাড়ি থাকলে অন্য পাশের যানবাহন দেখা যেত না। প্রায়ই দুর্ঘটনার শঙ্কা তৈরি হতো। যখন ওদিক থেকে গাড়ি আসে এপাশে কিছু দেখা যায় না, বাইরের দিক থেকে যখন গাড়ি ওদিকে যায় তখন ওদিকে কোনো কিছু দেখা যায় না, যার ফলে এখানে দুর্ঘটনা ঘটে বেশি। পরিবেশটা তার মানে এটা ঝুঁকিপূর্ণ ছিল, ঠিক আছে। এখন এটা সরাই দিয়েছে, এখন ওইটা মনে করেন যে এখন অতটা ঝুঁকিপূর্ণ থাকবে না। তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার ভাস্কর্যটি আসলে একটা অপরিকল্পিতভাবে এখানে স্থাপন করা হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবি, ভাস্কর্যের যে অবয়ব নকশা স্থাপত্য কলা তা হামিদুর রহমানের প্রতিকৃতির সাথে যায় না। ত্রুটি সংশোধন করে উপযুক্ত স্থানে নির্মাণের দাবি জানান তারা। অবশ্যই মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং মর্যাদার চোখে দেখতে হবে। অন্য কোথাও যেন প্রতিস্থাপন করা হয় বা সেটির যে ত্রুটিগুলো ছিল সেটাকে সংশোধন করে নতুনভাবে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক জানান, একজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য অপসারণের পর উপযুক্ত স্থানে যেন প্রতিস্থাপন করা হয়। মুক্তিযোদ্ধাদের একমাত্র দাবি যে যেটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে যথাযথ স্থানে তার ভাস্কর্য নির্মাণ করতে হবে এবং যেটা অপসারণ করার পরে যদি উপযুক্ত স্থানে ভাস্কর্য স্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নতুন ভাস্কর্য স্থাপন ও গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ, দাবি জেলা প্রশাসকের। আমরা হামিদুর রহমান সাহেবের একেবারে অবক্ষ মূর্তি ওনার চেহারার সাথে যাতে মিলে সে স্কাল্পচার স্থাপন করব। পুলিশের যে বক্সটা আছে যে শহীদ মিনারের সামনে গোল চত্বরে আমরা এটা একটা স্থাপন করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২রা ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্ত ঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের মিছিল সহ বিভিন্ন কার্যক্রমে পুলিশের নিষ্ক্রিয়তা ও অবহেলার অভিযোগে সিলেটে অবস্থান কর্মসূচি করেছে ছাত্রদল। দুপুরে নগরের উপশহরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচি পালন করলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হচ্ছে দাবি করেন তারা। ছাত্রদলের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ বন্দরের স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে প্রতীকী গণ অনশন পালন করছে বন্দর রক্ষা কমিটি। সকাল 11টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণ অনশনে বসেন বন্দর শ্রমিক সহ চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষ। জানান, ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে হরতাল, অবরোধ ও বন্দর অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচির দিকে যাবেন তারা। তাদের দাবি, সর্বশেষ অর্থ বছরেও এই বন্দর সর্বোচ্চ আয় রেকর্ড করেছে। কার স্বার্থে, কোন দেশকে খুশি রাখতে এই বন্দর ইজারা দিতে চাইছে সরকার, সেই প্রশ্ন রাখেন তারা। বলেন, দেশের মানুষ এই গণবিরোধী সিদ্ধান্ত মেনে নেবে না। নাগরিক সুবিধা ও সরাসরি অভিযোগ জানানোর জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালু করেছে আমাদের চট্টগ্রাম নামে একটি অ্যাপ। সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অ্যাপটি উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক সমস্যা সমাধানের পাশাপাশি কোথাও নতুন সড়ক, ফুটওভার ব্রিজ কিংবা অন্য কোনো সরকারি সহায়তা প্রয়োজন হলে
সেগুলো পরবর্তী কর্মপরিকল্পনায় রাখা হবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিক সব সমস্যা এক জায়গা থেকে সমাধান করা যাবে। সমস্যা সমাধানের পর অভিযোগকারীকে বিষয়টি জানিয়েও দেবে। মেয়র ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন। এছাড়া সমাধান কাউন্টারে অভিযোগের লাইভ পরিসংখ্যান দেখা যাবে। বরিশালে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে আয়োজিত 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। মোবাইল ফোনে সংসদে আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহেরবানি করে তা দেখিয়ে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের ভিতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এটার নাম পাল্টাইয়া নতুন ভাবে তারা আকিকা করতেছেন নতুন নামে। তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবেন, আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। 2006 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত টানা 19টি বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাগরের সঙ্গী হয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, এমনকি স্ত্রীও হারিয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা দামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই। দামি ফ্যাসিবাদ আবার কিসের? ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তারা বলে সুন্দর করে আমরা আরো ভালো করে এগুলা নিয়ে আসব। তো এ পর্যন্ত 6 মাস চলে যাচ্ছে, কই ভালো করে তো একটা আনতে পারলেন না। আমরা বুঝতে পারছি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা অপকৌশলের আশ্রয় তারা নিতে পারেন। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাভুক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে। 2/3 জুড়ে হয়তো পাশও করবে। তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। নরসিংদীর পলাশের সাখাওয়াত হোসেন নামে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়ের ঘটনায় করা মামলায় বাদী জেলা ছাত্রদলের সহসভাপতি মিয়া মোহাম্মদ সজীবের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভোরে ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সজীবের অভিযোগ, তার ব্যবসায়িক পার্টনার সাখাওয়াত হোসেনের কান কামড়ে ও মারধর করে আহত করেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। এ ঘটনায় বাদী হয়ে মামলা করায় তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে কান কামড়ে আহতের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পলাশ উপজেলা বিএনপি। দেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে সরকার। সকালে সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক
সেন্টারের উদ্বোধন শেষে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে আত্মাহুতি দিয়েছেন, যা বিফলে যেতে দেয়া হবে না। এই আত্মহতির মাধ্যমে আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। দেশের মানুষ মন খুলে ভোট দিতে পেরেছে। আমাদের প্রধানমন্ত্রী সরকারের দায়িত্ব পাইছে বলে আমরা খুব বড় হয়ে গেছি তা না, উনি নিজেও কামলাগিরি দিচ্ছে, আমাদেরও কামলা বানাইছে। সিরাজগঞ্জে আসছে, তাও অফিসের কাজ করতে হচ্ছে। উনি নিজেও শুক্রবারে কাজ করে, শনিবারে কাজ করে। যতই ট্রল করা হোক, দায়িত্ব থেকে পিছিয়ে না যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। বলেন, আগামীতে বাংলাদেশ হবে শিক্ষার হাব। সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতের টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। কৃষি পণ্য উৎপাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন। দুপুরে নাটোর সদর উপজেলার হলরুমে এডিপির অর্থায়নে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ শেষে কথা বলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, ক্ষমতায় আসার আগে কৃষকের ভাগ্যের পরিবর্তন করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা যে কোনো মূল্যে রক্ষা করা হবে। মধুপুর জাতীয় উদ্যানকে দুভাগে ভাগ করেছে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। বন্যপ্রাণী নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাস্তাটির 5টি স্থানে রোপওয়ে স্থাপন করেছে বন বিভাগ। তবে এসব রোপওয়ের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বনউজার, প্রাণীদের প্রাকৃতিক খাদ্য সংকট সহ নানা কারণে এমনিতেই বিপন্ন শালবন। এর মধ্যে এই উদ্যোগকে লোক দেখানো বলছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। এটি মধুপুর গড়ের শালবনের বুক চিরে গড়ে ওঠা টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। ব্যস্ততম এই মহাসড়কের সবসময় দ্রুত গতিতে চলে যানবাহন। বিভিন্ন সময় খাদ্য সংকটে থাকা বন্য প্রাণীরা রাস্তা পারাপার হতে গিয়ে পিষ্ট হয়ে মারা যায়। এই মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে শালবন পূর্ণ প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতে মহাসড়কের 8 কিলোমিটার অংশে 5টি রোপওয়ে স্থাপন করে টাঙ্গাইল বন বিভাগ, যেগুলোর প্রতিটি 100 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি। তবে মূল সংকট ও বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক খাদ্য সংকটে থাকা প্রাণীরা বেঁচে থাকার জন্য মহাসড়ককেই অবলম্বন করে থাকে। সেক্ষেত্রে তাদের রোপওয়েতে নিয়মিত চলাচলকে অবাস্তব বলছেন স্থানীয়রা। বানর তো আর ফ্লাইওভার দিয়ে চলাচল করবে না। পর্যাপ্ত পরিমাণে যদি গাছে ফুল ফল প্রাকৃতিক খাবার থাকতো, সেই ক্ষেত্রে খাবার কিন্তু রোপওয়ে দিয়ে রাস্তার ওপারে যেত। আমি যে রাজ্য সভা ব্যান চালাইকো একটা বানারও উঠতে দেখি না, এবারতে ওভার যাইতে দেখি না। পড়ার একটা রিস্ক থাকতো না, হাইটা হাইটা গেলেও মনে করেন এক সময় তো অবস্থা হতো দিচ্ছে একদম ছোটো করে। এখানে তো আর একটা সার্কাস না যে এরকম অল্প রশিতে দৌড়াইলে মানুষ ভালো হলো, এরকম তো না। আমার মনে হয় যেটা লোক দেখানো হয়েছে। রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে খোদ বন কর্মকর্তাদেরও। তাদের দাবি এটি পরীক্ষামূলক কার্যক্রম, আর পরিবেশ বিশেষজ্ঞদের তাগিদ আগে বিলুপ্ত প্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার। যে 5টা রোপওয়ে নির্মাণ করা হয়েছে মহাসড়কের উপরে, এটা মূলত করা হয়েছে যাতে আমাদের এই মধুপুর বনে যেসব প্রাণীরা আছে, প্রাণীগুলো যাতে এক পাশ থেকে আরেক পাশে নির্বিঘ্নে যেতে পারে। তো এখনই এটার সুফল কতটুকু আসবে সেটা আমরা বলতে পারছি না, যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে। আশা করি ধীরে ধীরে এটা তার অভ্যস্ত হয়ে যাবে। যে বনে প্রাণীরা নিরাপদ নয়, তাদের খাবার নেই, সে বনে রোপওয়ে করাটা কতটুকু কাজে আসবে সেটাই প্রশ্ন। রাস্তার দুপাশে মলাটের মতো বন, বাকিটা আবাদি জমি, ঘরবাড়ি। তাই তো সচেতন মহল মনে করছেন কাগজে কলমে নয়, বাস্তবে শালবন পূর্ণ প্রতিষ্ঠা পেলেই তবেই মিলবে প্রকল্পের সুফল। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।